হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু এন্টায়ার সায়েন্স। তো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো নতুন একটা ফ্রেশ ইম্পর্টেন্ট ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকের ক্লাসটা কি হবে না, আজকের ক্লাসটা হবে একটা কুইক রিভিশন। আমি বুঝতেই পারছি তোমাদের আচ্ছা নিট কাছাকাছি চলে এসেছে। আজকের হয়ে গেল নভেম্বর মাস। তো ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে আর 5 মাস কি 6 মাসের মাথায় তোমাদের এক্সাম। তো তোমাদের আর 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টার এইরকম লেন্থি ভিডিও দেখে ক্লাস কমপ্লিট করাটা সম্ভব হচ্ছে না। তাই জন্য তোমাদের একটা নতুন সিরিজ আমি শুরু করলাম, যেটা হচ্ছে কি না কুইক রিভিশন সিরিজ। অর্থাৎ কি না প্রতিটা চ্যাপ্টারের কি হবে না 20 থেকে 30 মিনিট, আধ ঘন্টা, 20 থেকে 30 মিনিট তো তোমরা দেখতেই পারো, আধ ঘন্টার একটা সিরিজ হবে। কি হবে সেটা না জাস্ট রিভিশন হবে। অবভিয়াসলি তোমরা এই সমস্ত চ্যাপ্টার করেই ফেলেছো, আর নতুন নতুন চ্যাপ্টার তোমরা হয়তো শুরু করছো এখন। তো এইসব চ্যাপ্টার তোমরা কি হয়েছে তোমাদের মাথা থেকে দূরে যেতে শুরু করেছে। তো সেই তোমাদের মাথা থেকে যাতে না বেরিয়ে যায় এইসব চ্যাপ্টারগুলো, তো সেই জন্য আমি তোমাদেরকে কুইক রিভিশন একটা করিয়ে দেবো। কুইক রিভিশনে কি হবে না জাস্ট প্রতিটা চ্যাপ্টার একটা করে ওয়ান শট ভিডিও হবে, একটা করে ওয়ান শট ভিডিও 20 থেকে 30 মিনিট একটা লেকচার হবে। তো সেখানে তোমরা কুইক রিভিশন অর্থাৎ যেগুলো তোমাদের মাথা থেকে বেরিয়ে গেছিলো সেগুলো আমি তোমাদের মাথায় আবার পুনরায় ঢোকানোর চেষ্টা করব। তো আজকের ক্লাসটা হবে হচ্ছে অ্যাটমিক স্ট্রাকচার। আজকের ক্লাসটা তো আর বেশি না বকে ক্লাসটা শুরু করা যাক। তো আজকের ক্লাসটা হবে অ্যাটমিক স্ট্রাকচার, ক্লাস 11-এর কেমিস্ট্রির সেকেন্ড চ্যাপ্টার, অ্যাটমিক স্ট্রাকচার, ফিজিক্যাল কেমিস্ট্রি, অ্যাটমিক স্ট্রাকচার, অ্যাটমিক স্ট্রাকচার। আচ্ছা, তো ফার্স্টেই ক্লাসটা শুরু করি। তো ফার্স্টেই আমরা কি দেখবো না, ফার্স্টেই আমরা এই চ্যাপ্টারের ফার্স্টেই আমরা দেখবো হচ্ছে অ্যাটম সম্বন্ধে। যেহেতু এটা চ্যাপ্টারটার নাম অ্যাটমিক স্ট্রাকচার, তো প্রথমেই আমরা শুরু করবো অ্যাটম সম্বন্ধে। তো আমি তোমাদেরকে বলেছিলাম একটা অ্যাটমের কতগুলি, একটা অ্যাটমের মধ্যে একটা অ্যাটমই সব থেকে ছোট পার্টিকেল নয়, এর থেকেও সব থেকে ছোট পার্টিকেল রয়েছে, যেগুলো কি বলা হয় না, যেগুলোকে বলা হয় সাব অ্যাটমিক পার্টিকেলস। যেগুলোকে বলা হয় কি একটা অ্যাটম, তার মধ্যে কি থাকে না, তার মধ্যে থাকে হচ্ছে কি আরো ছোট সাব অ্যাটমিক পার্টিকেলস, সাব অ্যাটমিক পার্টিকেলস, সাব অ্যাটমিক পার্টিকেলস থাকে। সেই সাব অ্যাটমিক পার্টিকেলস গুলো কি কি না, সাব অ্যাটমিক পার্টিকেলস গুলো ফার্স্ট হচ্ছে আমরা দেখব ইলেকট্রন, দুই হচ্ছে প্রোটন, তিন হচ্ছে নিউট্রন, তিন হচ্ছে নিউট্রন। তো এগুলোই হচ্ছে সাব অ্যাটমিক পার্টিকেল। একটা অ্যাটমের মধ্যে, একটা পরমাণুর মধ্যে এই তিনটে পার্টিকেল বিরাজমান থাকে। এই দুটো থাকে প্রোটন আর নিউট্রন থাকে নিউক্লিয়াসে, যাদেরকে বলা হয় নিউক্লিয়ন। তাহলে কি না প্রোটন আর নিউট্রনকে বলা হয় নিউক্লিয়ন, যারা কোথায় থাকে না পরমাণুর নিউক্লিয়াসে বা অ্যাটমের নিউক্লিয়াসের মধ্যে থাকে। আর ইলেকট্রন যেটা কোথায় থাকে না অরবিটাল বা নিউক্লিয়াসের বাইরে থাকে, পরমাণুর কক্ষপথে থাকে। এবারে আমরা কি দেখবো না, এবারে তোমার চ্যাপ্টারে ফার্স্টই দেখতে হবে যে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এদের আবিষ্কারটি কিভাবে হয়েছিল। না ইলেকট্রন ছোট্ট করে বলে রাখি তোমাদের, ইলেকট্রন আবিষ্কার করেছিল একজন বিজ্ঞানী, তার নাম হচ্ছে জে জে থমসন। কি আবিষ্কার করেছিল না, তিনি ক্যাথোড রে এক্সপেরিমেন্ট করেছিল। এটা তোমরা মাথায় রাখবে সবসময় যে ইলেকট্রন আবিষ্কারের জন্য ক্যাথোড রে এক্সপেরিমেন্ট, আর প্রোটন আবিষ্কারের জন্য অ্যানোড রে এক্সপেরিমেন্ট। তাহলে ক্যাথোড রে এক্সপেরিমেন্টে কি ছিল হালকা করে একটা রিভাইজ করে দিই না, একটা টিউবের মতো একটা গ্যাস জার নিয়েছিল, যেই গ্যাস জারের মধ্যে খুবই লো প্রেসার রেখেছিল আর হাই ভোল্টেজ দিয়েছিল। একটা গ্যাস জার ছিল, গ্যাস জারের মধ্যে লো প্রেসার হাই ভোল্টেজ দিয়েছিল। আর অ্যানোড, আর হচ্ছে কি না ক্যাথোড রশ্মি বা ইলেকট্রন আবিষ্কারের ক্ষেত্রে পারফোরেটেড অ্যানোড বা সছিদ্র অ্যানোড নিয়েছিল। ক্যাথোড রশ্মি বা ইলেকট্রন আবিষ্কারের ক্ষেত্রে আবার বলছি পারফোরেটেড অ্যানোড বা সছিদ্র অ্যানোড নিয়েছিল। এবং গ্যাস জারের যে দিকটায় পারফোরেটেড অ্যানোড নিয়েছিল সেই দিকটা কি নিয়েছিল না J10S অর্থাৎ জিঙ্ক সালফাইড একটা পর্দা নিয়েছিল। এবং কি দেখতে পেয়েছিল যে ক্যাথোড থেকে কিছু পরিমাণ রশ্মি স্ট্রেট লাইন সোজাভাবে কোথায় যাচ্ছিল, পারফোরেটেড অ্যানোডের দিকে যাচ্ছিল, অর্থাৎ সছিদ্র অ্যানোডের দিকে যাচ্ছিল। পরবর্তীকালে তার নাম হয়েছিল কি নেগেট্রন, এবং তারও পরবর্তীকালে তার নাম হয়েছিল কি না ইলেকট্রন। দেন আসবো আমরা কি না প্রোটন, সেম অ্যাজ ইলেকট্রন বাট অপোজিট। অর্থাৎ কি না সেটা ছিল ক্যাথোড রে এক্সপেরিমেন্ট, এটা হবে অ্যানোড রে এক্সপেরিমেন্ট। এটা আবিষ্কার করা হচ্ছিল বিজ্ঞানী রাদারফোর্ড। কি করেছিল না সেই সেম একই টিউব নিয়েছিল, হাই ভোল্টেজ ছিল, লো প্রেসার ছিল, কি ছিল না তার ক্ষেত্রে ছিল পারফোরেটেড অ্যানোড, এর ক্ষেত্রে হবে পারফোরেটেড ক্যাথোড। সেই একই J10S জিঙ্ক সালফাইড
পর্দা ছিল, স্ট্রেট লাইন একটা রশ্মি দেখতে পাচ্ছিল, তো সেটাই হচ্ছে কি না প্রোটন। এরপর আছে কিনা নিউট্রন। নিউটন আবিষ্কার করেছিল বিজ্ঞানী স্যাডউইক। নিউট্রনটা যেহেতু নিস্তড়িৎ, যেহেতু এর মধ্যে কোনো চার্জ নেই, সেহেতু এটা আবিষ্কার হতে কিছু অনেকটা দেরি হয়ে গেছিল। এটা ইলেকট্রন মাইনাস চার্জ আবিষ্কার হয়ে গিয়েছিল। প্রোটন এটা কিনা সহজেই আবিষ্কার করা যাবে, প্রোটন প্লাস চার্জ। কিন্তু এই যে নিউট্রনটা কি ছিল না, কোনো প্রকার চার্জ ছিল না বা নিস্তড়িৎ বা নিউট্রাল ছিল, যার জন্য এটা আবিষ্কার করতে অনেকটা দেরি হয়ে গেছিল ইলেকট্রন আর প্রোটনের সাপেক্ষে। এরপর আমরা কি দেখবো না, এরপর আমরা একটা ছোট্ট করে চার্ট দেখবো, একটা ছোট্ট ইম্পর্টেন্ট চার্ট দেখবো। চার্টটা কি, পার্টিকেলস ডিসকভার, ইম্পর্টেন্ট চার্ট, ঠিক আছে, ডিসকভার সাইন চার্জ মাস আর হচ্ছে লোকেশন। তাহলে ফার্স্ট পার্টিকেল আমরা কি দেখবো না, ফার্স্ট দেখবো ইলেকট্রন। ইলেকট্রন এটা তোমাদের পরীক্ষায় বিভিন্ন প্রকারের ম্যাথ করতে সহযোগিতা করবে। ইলেকট্রন ডিসকভার কে করেছিল না, ডিসকভার করেছিল জে জে থমসন নামক বিজ্ঞানী, জে জে থমসন। সাইন কি না ই মাইনাস দ্বারা একে প্রকাশ করা হয়। চার্জ কি না, এর চার্জ -1.6 × 10⁻19 কুলম। মাস কত না, মাস হচ্ছে আমরা জানি 9.1 × 10⁻28 গ্রাম, বা হচ্ছে আমরা লিখতে পারি 9.1 × 10⁻31 কেজি। গ্রামে করলে 28 আর কেজিতে করলে 31। আর লোকেশন কোথায় না, লোকেশন হচ্ছে বাইরে, পরমাণুর বাইরে, অরবাইটালে, অরবাইটালস। আচ্ছা, দেন আমরা কি দেখবো না, দেন হচ্ছে দেখবো প্রোটন। প্রোটন খুব তাড়াতাড়ি করছি, ঠিক আছে, কারণ আমাদের ক্লাসটা তাড়াতাড়ি শেষ করতে হবে, যেহেতু এটা ওয়ান শট ক্লাস। তোমাদের এত ধৈর্য নেই ক্লাসটা 1 থেকে 1.5 ঘন্টা দেখার জন্য, আমি জানি, তো সেই জন্য ক্লাসটা ছোট হবে। তাহলে প্রোটন কি আবিষ্কার করেছিল না, প্রোটন আবিষ্কার করেছিল বিজ্ঞানী রাদারফোর্ড। এর চার্জ কি না স্যার, এর চার্জ হচ্ছে, এর সাইন কি না, একে H+ দ্বারা প্রকাশ করা হয়, প্রোটন H+, হাইড্রোজেন পরমাণু প্লাস, একটা ইলেকট্রন বেরিয়ে গেলে একে বলা হয় প্রোটন। চার্জ কি হবে না স্যার, চার্জ ইলেকট্রনের মতোই হবে, বাট এখানে কি হয়ে যাবে +1.6 × 10⁻19 কুলম। এর মাস কত 1.6725 × 10⁻27 কেজি, 27 কেজি। আর এর অবস্থান কোথায় না, ইনসাইড দ্য নিউক্লিয়াস, ইনসাইড দ্য নিউক্লিয়াস। দেন হচ্ছে আমরা কি দেখবো না, দেন হচ্ছে দেখবো নিউট্রন কি আবিষ্কার করেছিল না বিজ্ঞানী স্যাডউইক। এর চার্জ, এর সাইন কি না, কি স্মল n দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। এর চার্জ কত না, এর চার্জ নেই, যেহেতু এটা নিস্তড়িৎ বা এটার মধ্যে কোনো চার্জ নেই বা নিউট্রাল। এর মাস কত না, এর মাস সেম অ্যাজ প্রোটন, বাট একটু ডিফারেন্ট আছে, সে 1.6752, তার ক্ষেত্রে ছিল 25, সেটা উল্টে যাবে কোথায়, নিউট্রনের ক্ষেত্রে, × 10⁻27 কেজি। তারপর আমরা কি দেখবো না, তারপর আমরা দেখবো এর লোকেশন কোথায় না, এরও সেম প্রোটনের মতো ইনসাইড দা নিউক্লিয়াস। তো এটা আমরা চার্ট একটা দেখে নিলাম। তারপরে আমরা তারপরে আমরা অ্যাটম সম্বন্ধে আরেকটু তথ্য জানবো। আচ্ছা, এরপর আসি কি না, এরপর আসবো আমরা প্রোটন সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক। পরমাণু ক্রমাঙ্ক কি না, এটা হচ্ছে নাম্বার অফ প্রোটন ইজিক্যাল টু কি হবে, নাম্বার অফ প্রোটন কার সঙ্গে সমান হবে স্যার, নাম্বার অফ নিউট্রনের সঙ্গে যতগুলো প্রোটন থাকবে ততগুলো নিউট্রন থাকবে একটা পরমাণুতে, যদি সেটা আয়ন না হয় তো নাম্বার অফ ইলেকট্রন। এবার আছে স্যার মাস নাম্বার কি,
মাস নাম্বার কি করে বার করব, না মাস নাম্বার বা ভর সংখ্যা কি করে বার করব, না একটা পরমাণুর নিউক্লিয়াসের মধ্যে যতগুলো প্রোটন যতগুলো নিউট্রন আছে তাদের সবাইকে যোগ করে দিলে যে নাম্বারটা পাওয়া যায় বা যে ভ্যালুটা পাওয়া যায় সেটাই হচ্ছে মাস নাম্বার। অর্থাৎ মাস নাম্বার একে মাস, আচ্ছা সরি, প্রোটন নাম্বার আর পরমাণু ক্রমাঙ্ক একে জেড দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে। মাস নাম্বার কি না, মাস নাম্বার ইজ ইকুয়াল টু কি হবে, মাস নাম্বার ইজ ইকুয়াল টু জেড প্লাস এন, অর্থাৎ প্রোটন সংখ্যা প্লাস নিউটন সংখ্যা। এবার যদি বলি স্যার নিউটন সংখ্যা কি হবে, না নিউটন সংখ্যা ইজ ইকুয়াল টু কি হবে, না নিউটন সংখ্যা ইজ ইকুয়াল টু মাস নাম্বার মাইনাস হচ্ছে জেড। তো মাস নাম্বার ইজ ইকুয়াল টু জেড প্লাস এন, প্রোটন সংখ্যা প্লাস নিউটন সংখ্যা। তাহলে যদি নিউটন সংখ্যা বের করি কি চলে আসবে, জেডটা ওদিকে মাইনাস হয়ে যাবে, তাহলে মাস নাম্বার মাইনাস জেড অর্থাৎ প্রোটন সংখ্যা। তাহলে এটা হচ্ছে কি একটা ইকুয়েশন। আচ্ছা এরপরে আমরা কি দেখবো, না এরপরে আমরা ছোটখাটো আর একটা টপিক দেখবো যেটা হচ্ছে আইসোটোপ। এক নাম্বার। আচ্ছা মুছে দিলাম, একটু বড় জায়গা লাগবে তো। রিভিশন হচ্ছে কিনা বলবে, ঠিক আছে, রিভিশনটা হচ্ছে কিনা ঠিক মতো হচ্ছে কিনা সেটা বলবে। আচ্ছা এক নাম্বার কি দেখবো, আইসোটোপ। স্যার একটা জিনিস মাথায় রাখবে, আইসো মানে কি, আইসো মানে হচ্ছে সেম। হচ্ছে কিনা এটা সবাই একটু গুলিয়ে ফেলে যে কোনটার প্রোটন সংখ্যা একই থাকবে, কোনটার নিউটন সংখ্যা আলাদা হবে, কোনটার ভর সংখ্যা একই থাকবে, কোনটার প্রোটন সংখ্যা আলাদা হবে, এটা সবাই গুলিয়ে ফেলে। তো তোমরা একটা ট্রিক্স মনে রাখবে, আইসো মানে সেম, সেটা সবাই জানো, এবারে কোনটা সেম হবে সেটা আলাদা ব্যাপার, ঠিক আছে। তাহলে আইসোটোপ, এখানে লাস্টে কি আছে, পি আছে, অর্থাৎ তোমরা মাথায় রাখবে টোপ বা পি দিয়ে প্রোটন সংখ্যা, তাহলে কি না নাম্বার অফ প্রোটন সেম, নাম্বার অফ প্রোটন কি হবে, সেম হবে, নাম্বার অফ প্রোটন সেম হবে, আর ডিফারেন্ট, তাহলে প্রোটন সংখ্যা সেম হবে, আর ডিফারেন্ট কি হবে না মাস নাম্বার বা ভর সংখ্যা, ডিফারেন্ট কি হবে মাস নাম্বার বা ভর সংখ্যা। তারপর আমরা কি দেখব না আইসো বার। এটার ক্ষেত্রে কি হবে না, এটার ক্ষেত্রে সেই আইসো আছে মানে সেম হবে, কোনটা সেম হবে, বার ভর ভর সংখ্যা, ভর সংখ্যা মানে কি মাস নাম্বার সেম, কি ডিফারেন্ট হবে না প্রোটন সংখ্যা ডিফারেন্ট, প্রোটন নাম্বার অফ প্রোটন কি হবে না ডিফারেন্ট হবে। দেন আমরা কি দেখব না আইসোটোনের ক্ষেত্রে কি হবে, আইসো মানে সেম, টোন দন্তের ন এন কি হবে না নিউট্রন। তাহলে আইসোটোপের ক্ষেত্রে পি আছে মানে প্রোটন সেম হবে, আইসো বারের ক্ষেত্রে র আছে মানে ভর সংখ্যা সেম হবে, আইসোটোনের ক্ষেত্রে দন্তের ন আছে মানে নিউট্রন সংখ্যা সেম হবে। নিউট্রন সেম, কি ডিফারেন্ট, প্রোটন অ্যান্ড মাস নাম্বার ডিফারেন্ট। বোঝা গেল? তাহলে এটা একটা শর্ট ট্রিক যে আইসোটোপের ক্ষেত্রে পি আছে মানে প্রোটন সংখ্যা সেম হবে, বারের ক্ষেত্রে র আছে মানে ভর সংখ্যা সেম হবে, আর আইসোটোনের ক্ষেত্রে দন্তে ন আছে মানে নিউটন সংখ্যা সেম হবে। তারপর আমরা কি দেখব না আইসো ইলেকট্রনিক মানে কি না আইসো মানে সেম, ইলেকট্রনিক মানে ইলেকট্রন। তাহলে আমরা এর থেকে কি বুঝলাম যে সেম নাম্বার অফ ইলেকট্রন, যার ইলেকট্রন সংখ্যা সেম হবে তারা পরস্পর একই সাথে কি হবে না আইসো ইলেকট্রনিক বলা যেতে পারে তাদেরকে। তারপরে 5 নম্বরে কি দেখবো, আইসো ডায়াফার মানে আমরা কি দেখবো স্যার, নিউট্রন সংখ্যা প্রোটন সংখ্যা যার সেম হবে তারা পরস্পরের আইসোডায়াফার। নিউট্রন মাইনাস প্রোটন সংখ্যা যার সেম হবে মানে কি না, মানে ধরো কোনো একটা পরমাণু আছে, তার একটা নিউট্রন সংখ্যা আছে, তার একটা প্রোটন সংখ্যা আছে, তার নিউট্রন মাইনাস প্রোটন করলে যা হবে অপর একটা পরমাণু নিউট্রন মাইনাস প্রোটন সংখ্যা করলে যা হবে, দুটো যদি সেম হয় তাহলে আমরা বলতে পারি এই পরমাণুটা ওই পরমাণুটার সঙ্গে কি আছে না পরস্পর আইসোডায়াফার হবে। বোঝা গেল? তারপরে আছে কি, তারপরে হয়ে গেল কি না আইসোস্টার মানে কি না, আইসোটা তোমাদের এখানে নেই তবু আমি তোমাদেরকে বলেছি এক্সট্রা ইনফরমেশন। আইসোস্টার মানে কি না, আইসোস্টার মানে হচ্ছে যার পরমাণুর সংখ্যাটা একই হবে আর যার ইলেকট্রন সংখ্যাটা একই হবে, পরমাণুর সংখ্যা একই হবে, ইলেকট্রন সংখ্যা একই হবে, তাকে বলা হবে কি না আইসোস্টার। তো এখানে আমাদের অ্যাটম নিয়ে যা আমাদের ছিল, তো এখানে আমাদের অ্যাটম নিয়ে কাজকর্ম শেষ হয়ে গেল। নেক্সট আমরা দেখবো হচ্ছে প্ল্যাঙ্ক কোয়ান্টাম থিওরি, প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব, প্ল্যাঙ্ক কোয়ান্টাম থিওরি কিছু ইকুয়েশন আছে, তো সেগুলো আমরা এরপর দেখব। প্ল্যাঙ্ক কোয়ান্টাম
থিওরি, প্ল্যাঙ্ক কোয়ান্টাম থিওরি। বিজ্ঞানী প্ল্যাঙ্ক কি বলেছিল? কোনো বস্তু দ্বারা শক্তির শোষণ বা বিকিরণ কখনোই নিরবিচ্ছিন্নভাবে ঘটে না, সর্বদাই একটা পূর্ণ সংখ্যার সরল গুণিতকে ঘটে। এটা ছিল তার 1 নম্বর বক্তৃতা। তাহলে প্রথম বক্তৃতা কি ছিল? না কোনো বস্তু দ্বারা শক্তির শোষণ বা বিকিরণ কখনোই নিরবিচ্ছিন্নভাবে ঘটে না, সর্বদাই একটা পূর্ণ সংখ্যার সরল গুণিতকে ঘটে। আর সেকেন্ড কি ছিল? না বস্তু দ্বারা শোষিত শক্তির পরিমাণ কি হবে? না তার ফ্রিকুয়েন্সি বা তার কম্পাঙ্কের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হবে। এর একটা ইকুয়েশন আমরা কি জানি? না এর একটা ইকুয়েশন হচ্ছে ই ভ্যারাইজাস নিউ, যাকে ফ্রিকোয়েন্সি বলা হয়। তাহলে ই ভ্যারাইজাস নিউ থেকে আমরা কি লিখবো? ই মাইনাস ই সমান হচ্ছে কি? না ই সমান হচ্ছে কি? না এইচ নিউ। এইচ নিউ এটাই হচ্ছে কি? না বিজ্ঞানী প্ল্যাঙ্কের ইকুয়েশন। এটাই হচ্ছে কি? যেখানে এইচ হচ্ছে প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট। প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট। স্যার এর মান কত হবে? না এর মান হবে এর মান কত হবে? এর মান হবে 6.626 ইন্টু 10⁻⁻27 আর্ক ডট সেকেন্ড সিজিএসএ, আর 6.626 ইন্টু 10⁻34 জুল ডট সেকেন্ড। জুল ডট সেকেন্ড, এটা হচ্ছে এর মান। এইচ এর মান আমরা এটা বসিয়ে অঙ্ক, যত রকম অঙ্ক আসবে তো এটা বসিয়ে আমরা করব। আচ্ছা, এরপরে আমরা এই ইকুয়েশন থেকে আরো কি দেখতে পারি? না স্যার ই সমান আমরা জানি, নিউ সমান আমরা কি জানি? সি বাই ল্যামডা। নিউ সমান আমরা কি জানি? সি বাই ল্যামডা, যেখানে সিটা হচ্ছে আলোর গতিবেগ আর ল্যামডাটা হচ্ছে আলোর তরঙ্গ দৈর্ঘ্য। ই সমান আমরা কি জানি? আর একটা ইকুয়েশন আমরা কি পেলাম? ই সমান হচ্ছে এইচ সি বাই ল্যামডা। এরপরে তোমাদের নিটের জন্য শর্ট ক্যালকুলেশন, টাইম বাঁচানোর জন্য একটা আমি তোমাদের একটা ট্রিক্স দিচ্ছি। ট্রিক্সটা কি? না স্যার ই সমান আমরা কি জানি? যদি তোমাদের এখান থেকে বলে যে স্যার শক্তির পরিমাণ কত হবে, যা বলবে ল্যামডার পরিমাণ কত হবে, তোমরা কি করবে? না এইচ এর মান আমরা কি জানি? 6.626 ইন্টু 10⁻34 ইন্টু আলোর হচ্ছে মান হচ্ছে 3.3 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড। এত বড় ক্যালকুলেশন করতে তোমাদের অসুবিধা হতে পারে বা টাইম সাপেক্ষ হতে পারে, তার জন্য তোমরা সহজেই কি করবে? না ই সমান 1240 বাই ল্যামডা। এটা কখন করবে? যখন ন্যানোমিটারে বার করতে বলবে, এটা একটা। আর হচ্ছে কি না ই সমান 12,400 বাই ল্যামডা যখন তোমাদের অ্যাংস্ট্রমে বার করতে বলবে, এটা একটা ইম্পর্টেন্ট ট্রিক্স। এটা হচ্ছে কি? এগুলো হচ্ছে কি না ইম্পর্টেন্ট ট্রিক্স। সহজেই তোমরা পরীক্ষায় এই মানগুলো বসিয়ে অঙ্ক করতে পারবে সময় বাঁচানোর জন্য। তাহলে ই সমান কি? না ই সমান 1240 বাই 1240 কোত্থেকে আসলো? না স্যার এইটাকে ক্যালকুলেশন করে, এই বড় একটা মানকে ক্যালকুলেশন করে 1240 বাই ল্যামডা। যদি ল্যামডার মান ন্যানোমিটারে চাই তাহলে 1240 দেবো, যদি ল্যামডার মান অ্যাংস্ট্রমে চাই তাহলে 12,400 দেবো। তো এটাই হচ্ছে প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট বা প্ল্যাঙ্ক থিওরির ইকুয়েশন। নেক্সট আমরা যাব কোথায়? নেক্সট আমরা যাব ফটো ইলেকট্রিক এফেক্ট বা আলোক তড়িৎ ক্রিয়াতে। নেক্সট আমরা যাব কোথায়? ফটো ইলেকট্রিক এফেক্ট। নেক্সট আমরা কোথায় যাব? না ফটো ইলেকট্রিক এফেক্ট। ফটো ইলেকট্রিক বা আলোক তড়িৎ ক্রিয়া, ফটো ইলেকট্রিক এফেক্ট। ফটো ইলেকট্রিক এফেক্ট বা আলোক তড়িৎ ক্রিয়া। আলোক তড়িৎ ক্রিয়া কি বলা আছে? না ধরো কোনো একটা নির্দিষ্ট কম্পাঙ্ক বিশিষ্ট আলো আসলো, ঠিক আছে? কোনো নির্দিষ্ট কম্পাঙ্ক বা নির্দিষ্ট শক্তি বিশিষ্ট আলো কোনো ধাতব পাত্রে এসে পড়লো। ধরো এইটা ধাতব পাত্র, তো নির্দিষ্ট কম্পাঙ্ক বিশিষ্ট আলো এসে এখানে পড়লো। এখানে যে সমস্ত ইলেকট্রনগুলো আছে সেগুলো কি করবে? সেগুলো সেই আলোর যে শক্তিটাকে শোষণ করবে, এবং শক্তিটা শোষণ করার পর সে একটা গতিশক্তি লাভ করবে। যার কারণে কি হবে? ইলেকট্রনগুলো ধাতব পাত্র থেকে একটা গতিশক্তি নিয়ে কোথায়? না ওই ধাতব পাত্র ত্যাগ করে বেরিয়ে যাবে। এটাই হচ্ছে আলোক তড়িৎ ক্রিয়া। অর্থাৎ সহজে বলা গেলে আলোক তড়িৎ ক্রিয়া মানে কি? না কোনো নির্দিষ্ট কম্পাঙ্ক বিশিষ্ট আলো এসে কোনো ধাতব পাত্রে পতিত হলো, এবং সেই ধাতব পাত্র থেকে ইলেকট্রনগুলো একটা নির্দিষ্ট পরিমাণ শক্তি শোষণ করে গতিশক্তি নিয়ে ওই ধাতব পাত্র ত্যাগ করে বেরিয়ে যাওয়ার ঘটনাকে বলা হয় কি? না আলোক তড়িৎ ক্রিয়া। এর ইকুয়েশনটা কি? না এর ইকুয়েশনটা স্যার আমাদের দিয়েছিল বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইন আমাদেরকে এর ফটো ইলেকট্রিক এফেক্টের সমীকরণটা দিয়েছিল। কি দিয়েছিল? না আমি তোমাদের কি বললাম? নির্দিষ্ট কম্পাঙ্ক বিশিষ্ট বা নির্দিষ্ট শক্তি বিশিষ্ট আলো এসে ধাতব পাত্রে পড়লো। তো নির্দিষ্ট কম্পাঙ্ক বিশিষ্ট আলো এসে পড়লো, এবং আমি কি বললাম? যে একটা নির্দিষ্ট শক্তি সে শোষণ করবে, সেই শোষণের মানটা হচ্ছে এইচ নিউ নট, প্লাস হচ্ছে কি একটা গতিশক্তি লাভ করবে, গতিশক্তি নিয়ে বেরিয়ে যাবে, তার মানটা হচ্ছে হাফ এমভি স্কয়ার।
হাফ এমভি স্কোয়ার। একটা নির্দিষ্ট আলো এসে পড়লো, নির্দিষ্ট শক্তি সম্পন্ন আলো এসে পড়লো, কিছু পরিমাণ শক্তি সে শোষণ করলো যাতে সে গতিশক্তি লাভ পেতে পারে, আর একটা কিছু পরিমাণ গতিশক্তি নিয়ে সে ধাতব পৃষ্ঠ থেকে বেরিয়ে গেল। এটাই হচ্ছে আইনস্টাইনের আলোক তড়িৎক্রিয়ার সমীকরণ। একে আমরা মডিফাই করে কি দেখতে পাই না, একে আমরা মডিফাই করে দেখতে পাবো হাফ এমভি স্কোয়ার, হাফ এমভি স্কোয়ার সমান হচ্ছে কি না এইচ নিউ মাইনাস এইচ নিউ নট, যেখানে হাফ এমভি স্কোয়ার আমরা কি জানি না কে ই বা ই কে কাইনেটিক এনার্জি জানি, আর এইচটা কমন নিলে কি হবে না নিউ মাইনাস নিউ নট। এটাই হচ্ছে আলোক তড়িৎক্রিয়ার কি না সমীকরণ। স্যার আর একটা সমীকরণ আমরা কি এখান থেকে কি জানতে পারবো, আর একটা সমীকরণ জানা যায় এখান থেকে ই কে সমান আমরা কি জানি এইচ কমন থাকলো, নিউ সমান আমরা কি জানি সি বাই ল্যামডা, তাহলে সি বাই ল্যামডা, সি বাই ল্যামডা মাইনাস হচ্ছে কি নিউ নট মানে কি না সি বাই ল্যামডা নট, সি বাই ল্যামডা নট। এবার স্যার দুটো থেকে সি কমন নিয়ে গেল, তাহলে ই কে সমান কি হবে না এইচ সি সমান হোল ইন্টু 1/ল্যামডা মাইনাস হচ্ছে 1/ল্যামডা নট। এটা একটা আলোক তড়িৎক্রিয়ার ইকুয়েশন। তো এটাই হচ্ছে, এটা হচ্ছে কিনা হাফ এমভি স্কয়ার অর্থাৎ কিনা গতিশক্তি, শক্তি রাশিমালা। তাহলে ই কে সমান হচ্ছে কি এইচ নিউ মাইনাস নিউ নট বা এইচ সি হোল ইন্টু 1/ল্যামডা মাইনাস 1/ল্যামডা নট। এই স্যার নিউটা কি না নিউটা হচ্ছে সূচনা কম্পাঙ্ক বা প্রারম্ভিক কম্পাঙ্ক। সূচনা কম্পাঙ্ক, যে সূচনা কম্পাঙ্ক কি না যে ন্যূনতম কম্পাঙ্ক বিশিষ্ট আলোটা ধাতব পৃষ্ঠে এসে পড়লে আলোক তড়িৎক্রিয়াটা শুরু হবে, আলোক তড়িৎক্রিয়াটা শুরু হওয়ার জন্য যে ন্যূনতম কম্পাঙ্কের প্রয়োজন তাকে বলা হয় কি সূচনা কম্পাঙ্ক বা প্রারম্ভিক কম্পাঙ্ক। হয়ে গেল। আচ্ছা আচ্ছা, এর গ্রাফটা কিরকম হয়, আলোক তড়িৎক্রিয়ার গ্রাফটা কিরকম হয়, গ্রাফটা দেখাই, গ্রাফটা কিরকম হয়। এটা ই, এটা হচ্ছে নিউ, এটা ই কে, এটা হচ্ছে নিউ। গ্রাফটা কিরকম হয় না গ্রাফটা হচ্ছে এইরকম। এটা কি না স্যার এটাই হচ্ছে সেই সূচনা, সেই শক্তিটা, এটাই হচ্ছে সেই শক্তিটা। একে কার্য অপেক্ষক বলে, কার্য অপেক্ষক, অর্থাৎ একে একে ফাই দিয়ে প্রকাশ করা হয়, ফাই ফাই নট দ্বারা প্রকাশ করা হয় কার্য অপেক্ষক। কার্য অপেক্ষকটা কি না যে ন্যূনতম শক্তিটা সে শোষণ করলো এবং তারপর আলোক তড়িৎক্রিয়াটা শুরু হলো, এটাই হচ্ছে কার্য অপেক্ষক বা হচ্ছে কি এইচ নিউ নট বা হচ্ছে কি ফাই নট দ্বারা প্রকাশ করা হয় এক কথায়। তাহলে এই নির্দিষ্ট শক্তিটা শোষণ করলো, দেন হচ্ছে আলোক তড়িৎক্রিয়াটা শুরু হলো। এটাই হচ্ছে আলোক তড়িৎক্রিয়া ই কে ভ্যারাইজাস ই কে ভার্সেস নিউ বা হচ্ছে ফ্রিকোয়েন্সির গ্রাফ। তো আলোক তড়িৎক্রিয়া এখানেই আমাদের সমাপ্ত হলো। তারপরে আমরা যাব কোথায় না বোর মডেল, হিউজ মডেল, বোর মডেল, বোরস মডেল। বোরস মডেল অনেক কিছু জানার আছে, এই পুরো চ্যাপ্টারটা ছড়িয়েই বোরস মডেল। ইলেকট্রন প্রোটন হয়ে গেছে, মাস নাম্বার হয়ে গেছে, প্ল্যাঙ্ক কোয়ান্টাম হয়ে গেছে, ফটোইলেকট্রিক ইফেক্ট হয়ে গেছে। নেক্সট আমরা আসবো হচ্ছে বোর মডেল। বোর, নিলস বোর, নিলস বোর কি বলেছিল না একটা পরমাণুকে ঘিরে যখন ইলেকট্রনগুলো নির্দিষ্ট বৃত্তাকার কক্ষপথে ঘোরে তখন ওই ইলেকট্রনের কৌণিক ভরবেগ বা অ্যাঙ্গুলার মোমেন্টাম কার সঙ্গে সমান হবে না তার h/2π এর সঙ্গে সমান হবে। ইকুয়েশনটা কি, ইকুয়েশনটা কি, ইকুয়েশনটা কি mvr, mvr ইজ ইকুয়াল টু কি বলেছিল h/2π, h/2π অথবা mvr সমান হচ্ছে nh বাই হচ্ছে 2π। এনটা কি, এনটা স্যার নাম্বার অফ অরবিটাল, যত নম্বর বা কক্ষ সংখ্যা, এনটা হচ্ছে নাম্বার অফ অরবিটাল, নাম্বার অফ অরবিট, নাম্বার অফ অরবিট। তিনি কি বলেছিলেন না কোনো পরমাণুকে কেন্দ্র করে যখন কোনো ইলেকট্রন ঘোরে সেই ইলেকট্রনের ঘোরার সময় তার কৌণিক ভরবেগ বা অ্যাঙ্গুলার মোমেন্টাম কি হবে না h/2π এর সরল গুণিতক হবে। এই সূত্র থেকে আমরা বহুত কিছু জানতে পারি, সেটা পরবর্তী সময় আমি আসছি। আচ্ছা, এটা হয়ে গেল তার এক নম্বর তত্ত্ব। সেকেন্ড তত্ত্ব কি বলেছিল না কোনো পরমাণুকে কেন্দ্র করে ইলেকট্রনগুলি যখন ঘোরে তখন কোনো শক্তি শোষণও করে না আর কোনো শক্তি বিকিরণও করে না, যখন সে শুধুমাত্র পরমাণুকে কেন্দ্র করে ঘুরতে থাকে। যখন একটা পরমাণুকে কেন্দ্র করে ইলেকট্রনগুলি ঘুরতে থাকে তখন সেই ঘোরার সময় ইলেকট্রন কোনো শক্তি শোষণও করে না, অ্যাবজর্বও করে না, আবার কোনো শক্তি বিকিরণও করে না। বোঝা গেল, এটা তার 2 নম্বর তত্ত্ব। থার্ড তত্ত্ব কি ছিল না ইলেকট্রনগুলি একটা স্তর থেকে অপর স্তরে যাওয়ার সময়, একটা স্তর থেকে একটা কক্ষ থেকে অপর কক্ষে যাওয়ার সময় হয়তো সে শক্তি শোষিত করবে বা শক্তি শোষণ করবে, আবার হয়তো সে শক্তি কি করবে না তরঙ্গের আকারে বিকিরিত করবে। দুটোই জিনিস সে করতে পারে, এক হচ্ছে শক্তি শোষণ করবে, এক হচ্ছে শক্তি বিকিরণ করবে। এবার আমরা জানবো কখন শোষণ করবে কখন বিকিরণ করবে।
ইলেকট্রনগুলি যখন নিম্নতর শক্তি স্তর থেকে উচ্চতর শক্তি স্তরে যাবে, নিম্নতর শক্তি স্তর থেকে উচ্চতর শক্তি স্তরে যখন যাবে তখন ইলেকট্রন শক্তিটা শোষণ করবে, শক্তি শোষণ করে তবেই সে নিম্ন স্তর থেকে উচ্চ স্তরে যেতে পারবে। আর যখন ইলেকট্রনগুলি উচ্চতর শক্তি স্তর থেকে নিম্নতর শক্তি স্তরে আসবে তখন শক্তি তরঙ্গের আকারে বিকিরিত হবে। এই তরঙ্গকে বলা হয় হাইড্রোজেন স্পেক্ট্রা, যেটা আমরা পরবর্তীকালে বিভিন্ন সিরিজের নাম হিসেবে জানবো, পরে আসছি। তো হয়ে গেল, এটাই হচ্ছে বোর তত্ত্ব বা বিজ্ঞানী নিলস বোর এই তত্ত্বগুলো তিনি প্রদান করেছিলেন। এর থেকে বিভিন্ন প্রকারের ইকুয়েশন আমরা জানতে পারবো। সেই ইকুয়েশনগুলো কি না, ইকুয়েশনগুলো হাইড্রোজেন পরমাণু সাপেক্ষে তিনি বলেছিলেন। তার ইকুয়েশনগুলো সীমাবদ্ধ কার জন্য না, ফর অনলি হাইড্রোজেন পরমাণু বা হাইড্রোজেন অ্যাটমের জন্য। ফার্স্ট কি দেখবো, রেডিয়াসের রাশিমালা, রেডিয়াসের রাশিমালা বা ব্যাসার্ধের রাশিমালা। ব্যাসার্ধের রাশিমালা, ব্যাসার্ধের রাশিমালা কি ছিল? ব্যাসার্ধের রাশিমালা কি ছিল না, ব্যাসার্ধের রাশিমালা ছিল স্যার আর এন ইজিক্যাল টু, এনটা হচ্ছে নাম্বার অফ, আর এনটা হচ্ছে নাম্বার অফ অরবিট, তাহলে আর এন ইজিক্যাল টু এন স্কোয়ার এইচ স্কোয়ার। যদি তোমরা বলো স্যার কি করে এসছে ইকুয়েশন গুলো, তো সেগুলো আমি তোমাদেরকে এই ভিডিওতে দেখাতে পারবো না, কারণ এটা শুধুমাত্র ওয়ান শট, তোমাদেরকে জাস্ট একটা রিভিশনের জন্য এই ইকুয়েশনগুলো মনে আছে কিনা। আর তোমাদের নিটে এই ইকুয়েশন প্রমাণ তোমাদের আসবে না, ঠিক আছে? তো জাস্ট ইকুয়েশনগুলো তোমরা একটু রিকল করে নাও, রিক্যাপ করে নাও, ঠিক আছে? এন স্কোয়ার এইচ স্কোয়ার বাই হচ্ছে কি না 4 পাই স্কোয়ার এম জেড স্কোয়ার, এটা হচ্ছে তোমার আর এন বা ব্যাসার্ধের রাশিমালা। এটাই হচ্ছে তোমার কি না ব্যাসার্ধের রাশিমালা, এটাই হচ্ছে ব্যাসার্ধের রাশিমালা। এবার আসি কি না স্যার আর ওয়ান বা হাইড্রোজেন পরমাণুর ব্যাসার্ধ কত হয়ে থাকে না, হাইড্রোজেন পরমাণুর ব্যাসার্ধ গণনা করে জানা গেছে যে এর মান 0.529 অ্যাংস্ট্রম হয়ে থাকে, 0.529 অ্যাংস্ট্রম হয়ে থাকে। এবার যদি তোমাকে বলে হাইড্রোজেন সদৃশ কোনো পরমাণু, যদি বলে দিল হাইড্রোজেন সদৃশ কোনো পরমাণুর 3 নম্বর কক্ষপথে ব্যাসার্ধের রাশিমালা নির্ণয় করো বা ব্যাসার্ধ কত হবে নির্ণয় করো, সেটা তোমরা কিভাবে করবে না, সেটা তোমরা করবে আর এন ইজিক্যাল টু আর ওয়ান ইন্টু কি হবে না এন স্কোয়ার বাই জেড। যদি হাইড্রোজেন পরমাণু দিয়ে দেয় তাহলে জেডটা ক্যারি হবে না। যদি হাইড্রোজেন সদৃশ কোনো অন্য কোনো পরমাণু দিয়ে দেয়, যদি হিলিয়াম দিয়ে দেয়, যদি নিয়ন দিয়ে দেয়, তাহলে তাদের কি পরমাণু ক্রমাঙ্ক আছে, তো এইটা হচ্ছে তার পরমাণু ক্রমাঙ্ক। এখানে পরমাণু ক্রমাঙ্কটা দিতে হবে। হাইড্রোজেন বললে পরমাণু ক্রমাঙ্ক কত 1, তাই জন্য ক্যারি হবে না। তো এটাই হচ্ছে তার ইকুয়েশন। হাইড্রোজেন সদৃশ কোনো পরমাণু বললে যদি তার অন্য কোনো পরমাণুর ব্যাসার্ধের রাশিমালা নির্ণয় করতে বলে, তো এটাই হচ্ছে তার ইকুয়েশন। আর এন আমরা কি আনলাম, এন স্কোয়ার এইচ স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার এম জেড স্কোয়ার। আর ওয়ান যেখানে হচ্ছে কি না, আচ্ছা এখান থেকে আর ওয়ান আমরা কি জানবো না, আর ওয়ান হচ্ছে আর ওয়ানের মানটা 0.529 অ্যাংস্ট্রম, তোমরা নিজে থেকে এখানে বসিয়ে দিতে পারবে, ঠিক আছে? তাহলে আর এনটা কি না, এনটা হচ্ছে নাম্বার অফ অরবিটাল, যত নম্বর কক্ষপথের জন্য বলবে। ধরো বললো যে 4 নম্বর কক্ষপথে ব্যাসার্ধ কত হবে, তো এখানে এন এর মান 4 হয়ে যাবে, এখানে এন এর মান 4 হয়ে যাবে, এন এর স্কোয়ার অর্থাৎ 4 এর স্কোয়ার 16 হয়ে যাবে। যদি বলে 5 নম্বর কক্ষপথ, এন এর মান 5 হয়ে যাবে। তো এটাই হচ্ছে ব্যাসার্ধের রাশিমালা বা ব্যাসার্ধ সংক্রান্ত বিভিন্ন বিষয়। আচ্ছা এরপর কি না, এরপর আসি গতিবেগের রাশিমালা। এরপর আসি গতিবেগের রাশিমালা, ভেলোসিটি। ভেলোসিটি ভেলোসিটি স্যার ভেলোসিটি রাশিমালা কি না, ভি এন সমান 2 পাই জেড স্কোয়ার বাই হচ্ছে এন এইচ, 2 পাই জেড স্কোয়ার বাই হচ্ছে এন এইচ। প্রতিটা ইকুয়েশনই গুরুত্বপূর্ণ, প্রতিটা ইকুয়েশনই ইম্পর্টেন্ট, প্রতিটা ইকুয়েশনই ইম্পর্টেন্ট। আচ্ছা তাহলে ভেলোসিটি রাশিমালা কি না, ভি এন সমান 2 পাই জেড স্কোয়ার বাই এন এইচ। এখানে ভি ওয়ান সমান কত, আগের মতোই সেখানে ছিল আর ওয়ান, এখানে ভি ওয়ান কত না 2.18 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড। এটা তোমরা ভি ওয়ানের জায়গায় পুট করবে। আর যদি হাইড্রোজেন সদৃশ কোনো পরমাণু দিয়ে দেয়, সেম ভি এন সমান আমরা কি বলবো না, ভি ওয়ান ইন্টু হচ্ছে জেড বাই এন, জেড বাই এন, জেড বাই এন। এনটা এখানে কি না, এনটা এখানে নাম্বার অফ অরবিট। আর একবার বললাম ভি ওয়ানটা কি না, ভি ওয়ানটার মানে আমি অলরেডি তোমাদের আগেই বলে রেখেছি, আর জেডটা কি না, জেডটা হচ্ছে পরমাণু সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক, কোনো পরমাণুর মধ্যে কতগুলো প্রোটন সংখ্যা রয়েছে সেটা হচ্ছে জেড এর মান। আর এই এনটা কি না, নাম্বার অফ অরবিট। আচ্ছা নেক্সট আমরা কি আসবো, নেক্সট আমরা আসবো এনার্জি। এনার্জিকে আমরা কয় ভাগ করতে পারি না, এনার্জি স্যার আমাদের দুটো আছে, এক হচ্ছে কাইনেটিক এনার্জি, এক হচ্ছে পোটেনশিয়াল এনার্জি। এক হচ্ছে কাইনেটিক এনার্জি আর দুই হচ্ছে পোটেনশিয়াল এনার্জি। কাইনেটিক এনার্জি কি না, কাইনেটিক এনার্জি রাশিমালা হচ্ছে
জেড স্কোয়ার বাই 2r, জেড স্কোয়ার বাই 2r, জেড স্কোয়ার বাই 2r। পোটেনশিয়াল এনার্জি রাশিমালা কি? পোটেনশিয়াল এনার্জি রাশিমালা কি? পিই। পোটেনশিয়াল এনার্জি রাশিমালা কি না মাইনাস জেড স্কোয়ার বাই আর, মাইনাস জেড স্কোয়ার বাই আর, মাইনাস জেড স্কোয়ার বাই আর। স্যার কাইনেটিক এনার্জি রাশিমালা জেড স্কোয়ার বাই 2r, পোটেনশিয়াল এনার্জি রাশিমালা জেড স্কোয়ার বাই মাইনাস জেড স্কোয়ার বাই আর, তাহলে টোটাল এনার্জি রাশিমালা কত হবে? টোটাল এনার্জি রাশিমালা হবে টোটাল এনার্জি, টোটাল এনার্জি না টোটাল পি ই টোটাল কি হবে না কাইনেটিক এনার্জি প্লাস হচ্ছে পোটেনশিয়াল এনার্জি কি হবে না মাইনাস জেড স্কোয়ার বাই হচ্ছে আর। এটা হচ্ছে টোটাল এনার্জি। এখানে আর এর মান অর্থাৎ ব্যাসার্ধের যদি এই মানটা আমরা পুট করি এই আর এর জায়গায়, তখন কি হবে না ই সমান 4 মাইনাসটা থাকবে, এনার্জি মাইনাস 4 পাই স্কোয়ার এম জেড স্কোয়ার ই টু দি পাওয়ার 4 বাই হচ্ছে এন স্কোয়ার এইচ স্কোয়ার। এটাই হচ্ছে টোটাল এনার্জি রাশিমালা, এটাই হচ্ছে টোটাল এনার্জির রাশিমালা। আচ্ছা এরপরে আসি কি না এরপরে সেই সেম তার মতো E1 কি হবে না E1 ফর হাইড্রোজেন অ্যাটম, তার জন্য কি হবে না মাইনাস 13.6 ইলেকট্রন ভোল্ট, মাইনাস 13.6 ইলেকট্রন ভোল্ট। এটা হচ্ছে কার জন্য? হাইড্রোজেন পরমাণুর জন্য। আবার যদি বলে হাইড্রোজেন সদৃশ কোনো পরমাণুর জন্য, সেক্ষেত্রে কি হবে না হাইড্রোজেন সদৃশ কোনো পরমাণু বললে সেম ই এন সমান হচ্ছে কি না E1 ইন্টু হচ্ছে কি হবে না জেড স্কোয়ার বাই হচ্ছে কি না এন স্কোয়ার। এখানে মানটা পুট করে দিলে E1 এর মান আমরা জানি, জেড স্কোয়ারের মান এন স্কোয়ারের মান পুট করে দিলে যত নম্বর অরবিটালে E1 ইটা বার করতে বলবে বা শক্তিটা বার করতে বলবে যত নম্বর অরবিটালে, তোমরা এখান থেকে সেইটা পেয়ে যাবে। তো এটা হয়ে গেল টোটাল বোর মডেলের অর্থাৎ যত বোরের তত্ত্ব থেকে যত রকমের ইকুয়েশন হয়ে থাকে তো তত রকমের ইকুয়েশন আমি তোমাদের একটা চার্টে করিয়ে দিলাম। লাস্ট আচ্ছা সেকেন্ড তারপরে আমরা কি দেখবো না তারপরে আমরা দেখবো রিডবার্গ ইকুয়েশন। রিডবার্গ ইকুয়েশন, রিডবার্গ ইকুয়েশন। রিডবার্গ ইকুয়েশন কি না ডেল ই সমান আমরা কি না ডেল ই বা শক্তির যে পরিবর্তনটা সেটা কি হবে না E2 মাইনাস E1। এটা করে আমরা কি পাই না এটা করে আমরা পাই 1 বাই ল্যামডা সমান আর এইচ জেড ইন্টু হচ্ছে 1 বাই n1 স্কোয়ার মাইনাস হচ্ছে 1 বাই n2 স্কোয়ার, 1 বাই n1 স্কোয়ার ইন্টু হচ্ছে 1 বাই n2 স্কোয়ার। আরটা কি আরটা হচ্ছে এখানে আরটা কি না রিডবার্গ কনস্ট্যান্ট, রিডবার্গ কনস্ট্যান্ট। এটা হচ্ছে 1 বাই ল্যামডা বা তরঙ্গ দৈর্ঘ্য বের করার ইকুয়েশন। রিডবার্গ আরটা কি আরটা হচ্ছে রিডবার্গ কনস্ট্যান্ট। এর মান কত হবে স্যার না এর মান হচ্ছে 10, 96, 77 সেমি ইনভার্স। আর একটা মান হচ্ছে 1 বাই আর এইচ এর করতে হলে 1 বাই আর এইচ এর মান হচ্ছে 912 অ্যাংস্ট্রম। যদি তোমাদের সেমিতে চায় তাহলে তোমরা 10, 96, 77 এই মানটা পুট করবে। যদি তোমাদের অ্যাংস্ট্রমে চায় তাহলে তোমরা 1 বাই আর এইচ এর মানটা কি করবে না 912 অ্যাংস্ট্রম পুট করবে। এখান থেকে আমরা বিভিন্ন প্রকারের সিরিজ বা শ্রেণী আমরা দেখতে পারি, এখান থেকে আমরা বিভিন্ন প্রকারের সিরিজ বা শ্রেণী দেখতে পারি। সেই সিরিজগুলো কি কি না এখান থেকে আমরা বিভিন্ন প্রকারের সিরিজ দেখতে পারি। সিরিজগুলো কি কি না হাইড্রোজেন স্পেকট্রা, হাইড্রোজেন স্পেকট্রা, হাইড্রোজেন স্পেকট্রা, হাইড্রোজেন স্পেকট্রাগুলো কি কি না 1 নম্বর হচ্ছে লিম্যান, 2 নম্বর হচ্ছে বামার, 3 নম্বর হচ্ছে প্যাসেন, 4 নম্বর হচ্ছে ব্র্যাকেট, 5 নম্বর হচ্ছে পিফান্ড বা ফুন্ট, আর 6 নম্বর হচ্ছে হামফ্রিন।
ঠিক আছে, লিমেন বামার প্যাশন ব্র্যাকেট ফুন হামফ্রিন। লিমেনের ক্ষেত্রে কি হবে না, লিমেনের ক্ষেত্রে স্যার n1 সমান n1 এর মানটা রিডবার্গ সমীকরণ থেকে আমরা এখান থেকে বের করবো। রিডবার্গ সমীকরণটা আমরা কি আরেকবার তোমাদের এখানে লিখে দিই, 1/λ সমান আর এইচ। জেডটা কি না, জেডটা যদি হাইড্রোজেন পরমাণু দিয়ে অন্য কোনো পরমাণু দেয়, আর হাইড্রোজেন পরমাণু বলে অন্য কোনো পরমাণু যদি দিয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে কি হবে না, তার একটা জেড বা পরমাণু ক্রমাঙ্ক আছে, তার জন্য সেই পরমাণু ক্রমাঙ্কটা ক্যারি হবে। তাহলে আর এইচ জেড 1/n1 স্কোয়ার মাইনাস হচ্ছে 1/n2 স্কোয়ার। এইখান থেকে আমরা কি করব না, ল্যামডার মানটা, তরঙ্গ দৈর্ঘ্যের মানটা আমরা বের করব। যদি হ্রস্বতম বা শর্টেস্ট ওয়েভলেন্থ, আবার যদি বলে দীর্ঘতম বা লংগেস্ট ওয়েভলেন্থ, কি করে বার করব না, এই ইকুয়েশন থেকে বার করব। এবারে স্যার n1 এর মান কি হবে, n2 এর মান কি হবে। লিমেনের ক্ষেত্রে n1 এর মান হবে 1 আর n2 এর মান হবে কি, n2 এর মান হবে কি না 2 3 4 ডট 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 ইনফিনিটি। আর বামারের ক্ষেত্রে কি হবে না, n1 এর মান হবে 2, n2 এর মান হবে কত না 3 4 ডট 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 ইনফিনিটি। প্যাশনের ক্ষেত্রে কি হবে না, n1 সমান হবে 3 আর n2 এর মান কত হবে 4 5 ডট 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 ইনফিনিটি। আর ফোনটার ক্ষেত্রে কি হবে না, n1 এর মান হবে 4 আর n2 এর মান কত হবে 5 6 ডট 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 ইনফিনিটি পর্যন্ত। তাহলে কি না, লিমেনের ক্ষেত্রে n1 এর মান 1, n2 এর ক্ষেত্রে 2 3 4, প্যাশনের বামারের ক্ষেত্রে n1 এর মান 2, n2 এর ক্ষেত্রে 2 3 4 5, প্যাশনের ক্ষেত্রে n1 এর মান 3, ব্র্যাকেটের ক্ষেত্রে 2 4 5 6, আর ফ্রন্টের ক্ষেত্রে কি n1 এর মান 4, n2 এর মান কত না 5 6 থেকে ডট ডট ইনফিনিটি। এবার যদি বলে যে সবথেকে শর্টেস্ট ওয়েভলেন্থ কত, শর্টেস্ট বাইরে কাজ হচ্ছে, ভীষণ অসুবিধা হচ্ছে, আওয়াজ ফাওয়াজ হচ্ছে তো অসহ্য লাগছে। শর্টেস্ট ওয়েভলেন্থ যদি বলে n1 এর মান দেবে 1 আর n2 এর মান দেবে কত, n2 এর মান দেবে ইনফিনিটি। আর যদি বলে লংগেস্ট, তাহলে তোমরা কি করবে, লংগেস্ট ওয়েভলেন্থ যদি বলে তাহলে n1 এর মান দেবে 1 আর n2 এর মান দেবে কি, না 2, n2 এর মান কত হবে 2, আর শর্টেস্ট বলে n2 এর মান কত হবে না ইনফিনিটি, আর লংগেস্ট বলে n1 এর মান 1, n2 এর মান কত হবে না 2। এবারে বিভিন্ন সিরিজের ক্ষেত্রে বিভিন্ন রকম মান হবে। যদি হচ্ছে ফোনটের ক্ষেত্রে দেয় তাহলে n1 এর মান 4, n2 এর মান কত হবে 5। যদি বলে প্যাশনের ক্ষেত্রে n1 এর মান 3 আর n2 এর মান কত 4। ফর এক্সাম্পল, এটা এক্সাম্পল দিয়ে দিলাম। মানে যদি তোমাদেরকে বলে শর্টেস্ট ওয়েভলেন্থ, তাহলে তোমরা হচ্ছে n2টা ইনফিনিটিভ ধরবে, আর যদি বলে লংগেস্ট ওয়েভলেন্থ তাহলে n1 যেটা ধরবে তার ঠিক পরের সংখ্যাটাই n2 ধরবে। এটাই হচ্ছে একটা মানে ট্রিক্স, বোঝা গেল। তাহলে রিডবার্গ কনস্ট্যান্ট আমরা এখান থেকে দেখে নিলাম। লাস্ট আরেকটা জিনিস বোর্ড মডেল থেকে আরেকটা জিনিস আমরা লাস্ট দেখবো, সেটা হচ্ছে কি না নাম্বার অফ স্পেকট্রাল লাইন, কতগুলো স্পেকট্রাল লাইন আমরা পাবো। ঠিক আছে, নাম্বার অফ স্পেকট্রাল লাইন, নাম্বার অফ স্পেকট্রাল লাইন। এর ইকুয়েশনটা কি হবে না n2 মাইনাস n1 হোল ইনটু n2 মাইনাস n1 মাইনাস 1 বাই হচ্ছে 2। এটাই হচ্ছে কি না কতগুলো স্পেকট্রাল লাইন আমরা পাবো, কতগুলো হাইড্রোজেন স্পেকট্রাল, কতগুলো সংখ্যা পাবো, এটা হচ্ছে সেই ইকুয়েশন, নাম্বার অফ স্পেকট্রাল ইকুয়েশন। তো হয়ে গেল আমাদের বোর মডেল একটা হিউজ তত্ত্ব আমাদেরকে দিয়ে গেছিল, তো সেখান থেকে হিউজ ইকুয়েশন আমরা দেখতে পেলাম। আচ্ছা, তারপরে আমরা কি করব, তারপরে আমরা যাব ডি ব্রগলির দ্বৈত সূত্র বা ডি ব্রগলির দ্বৈত সূত্রে আমরা যাব। ডি ব্রগলি কি, এর একটা ছোট্ট ইকুয়েশন কি ছিল মনে করিয়ে দিই। এই ছোট্ট একটা ইকুয়েশন কি ছিল না স্যার, ল্যামডা সমান h/mv ছিল, বা এটাকে আমরা লিখতে পারি h/p ছিল। ল্যামডা যেখানে ওয়েভলেন্থ, h যেখানে প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, mv যেখানে হচ্ছে মোমেন্টাম, আর পিটাও এখানে কি না মোমেন্টাম। তো এটা ছিল কি ডি ব্রগলি তরঙ্গ তত্ত্ব বা ডি ব্রগলির দ্বৈত সূত্র ইকুয়েশন। আচ্ছা, তারপরে কিনা এখানে আমরা স্যার h/mv জায়গায় কি লিখতে পারি, এর থেকে এবারে বিভিন্ন ইকুয়েশন আসছে, সেই ইকুয়েশনগুলো কি কিনা যেগুলো তোমাদের পরীক্ষায় যেই ইকুয়েশন থেকে কোশ্চেন পড়তে পারে, তো সেগুলো আমি তোমাদেরকে বলি। ল্যামডা সমান h/mv ও লিখতে পারি, ল্যামডা সমান h/p ও লিখতে পারি, আবার ল্যামডা সমান h/√mv
টু এম কে ইও লিখতে পারি, আবার ল্যামডা সমান এইচ বাই রুট টু এম ইভিও লিখতে পারি। তো এটাই হচ্ছে টোটাল ইকুয়েশন। স্যার এবারে বলবে, এবারে তোমরা মনে আসবে স্যার এমভির জায়গায় রুট টু এম কে ইটা কি করে লিখবো, কি করে আমরা রুট টু এম ইটা পেলাম, সেটা তোমাদের এত ছোট্ট করে বলে দিই যে আমরা কি জানি কে ই সমান আমরা কি জানি হাফ এম ভি স্কোয়ার, গতিশক্তি হাফ এম ভি স্কোয়ার। এখানে আমরা একটা এম গুণ করলাম, এখানে একটা এম গুণ করলাম, কি হবে এম স্কোয়ার হবে, দুটো আমরা এম গুণ করে দিলাম, এ সাইডেও এম গুণ করলাম, এ সাইডেও এম গুণ করলাম, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তা সেক্ষেত্রে আমরা কি দেখবো না দুইটা অপোজিট চলে গেলে কি হবে টু এম কে ই ইজিক্যাল টু কি হবে ইজিক্যাল টু এম ভি এর হোল স্কোয়ার। তাহলে এম ভি যদি হোল স্কোয়ার টু এম কে হয় তাহলে এম ভিটা কি হবে রুট টু এম কে ই, রুট টু এম কে ই। এই এম ভির মানটা কোথায় পুট করছি, এইখানে পুট করছি, এখান থেকে আসলে হচ্ছে কি না রুট টু এম কে ই। তো এটাই হচ্ছে ডি ব্রগলি তরঙ্গ তত্ত্ব হয়ে গেল। তো এই ইকুয়েশনটা আর কোনো ইকুয়েশন নেই, এইচ হচ্ছে কি এই যেখানে প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট। আচ্ছা তারপরে কি, তারপরে আসি তারপরে আসি কি না হাইজেনবার্গ, তারপরে আসি কি হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি, হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি আনসার্টেনটি ইকুয়েশন, হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি, হাইজেনবার্গ রিভিশন হচ্ছে মনে পড়তেছে। হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতিটা কি ছিল না, তিনি বলেছিলেন কোন ক্ষুদ্রাতি ক্ষুদ্র কণার, হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতিতে তিনি কি বলেছিলেন, তিনি বলেছিলেন কোন ক্ষুদ্রাতি ক্ষুদ্র কণার কখনোই একই সাথে অবস্থান আর ভরবেগের পরিমাণটা সেটা কখনোই কি নির্ভুল পরিমাপ সম্ভব নয়। অর্থাৎ কি না কোনো ক্ষুদ্রাতি ক্ষুদ্র কণার তুমি একই সাথে ভরবেগ আর একই সাথে অবস্থান এই যে নির্ণয়ের যে পরিমাণটা কখনোই নির্ভুলভাবে হবে না, কোনো না কোনো ভুল তোমাদের এখানে থেকেই যাবে। যেটা ইকুয়েশনটা আমরা কি পেয়েছিলাম না, ইকুয়েশনটা পেয়েছিলাম এখানে, ইকুয়েশনটা পেয়েছিলাম ডেল এক্স ইন্টু ডেল পি এক্স মানে অবস্থান নির্ণয়ের অনিশ্চয়তা, ডেল পি মানে ভরবেগ নির্ণয়ের অনিশ্চয়তা ইজিক গেটার ইকুয়ালস টু কি হবে এইচ বাই ফোর পাই এর সমান বা বড় হবে, যেখানে আমরা ডেল এক্স ইন্টু ডেল পির জায়গায় আমরা লিখতে পারি ডেল এম ভি গেটার ইকুয়ালস টু এইচ বাই ফোর পাই ডেল এক্স ইন্টু ডেল ভি সমান গেটার ইকুয়ালস টু কি হবে না এইচ বাই ফোর পাই এম। এটাই হচ্ছে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি ইকুয়েশন, হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি একটা ইকুয়েশন। কি বলেছিলেন আরেকবার বলছি, কোনো ক্ষুদ্রাতি ক্ষুদ্র কণার কখনোই একই সাথে ভরবেগ আর অবস্থান পরিমাপের অনিশ্চয়তাটা নির্ভুলভাবে সম্ভব নয়, ভুল হবেই, এটাই তিনি বলেছিলেন কি না হাইজেনবার্গ এটাই বলেছিলেন। এর থেকে আর আচ্ছা এটা একটা ইকুয়েশন, আর একটা ইকুয়েশন কি এর থেকে না ডেল ই সমান ডেল ই যেখানে এনার্জি ইন্টু ডেল টি সমান ডেল টি যেখানে হচ্ছে তোমার টাইম বা সময়, এটার ইকুয়ালস টু কি না এইচ বাই ফোর পাই, এটাও একটা ইকুয়েশন, এটাও একটা ইকুয়েশন। হাইজেনবার্গ ইকুয়েশন কি না ডেল এক্স ইন্টু ডেল পি গ্রেটার ইকুয়ালস টু কি এইচ বাই ফোর পাই এম, বা হচ্ছে ডেল এক্স ইন্টু ডেল ভি গ্রেটার ইকুয়ালস টু কি না এইচ বাই ফোর পাই এম। তো এটাই হচ্ছে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি। এবার আসি কোয়ান্টাম নাম্বারে, এবার আসি কোয়ান্টাম নাম্বারে, শেষের পথে এবার আসি কোয়ান্টাম নাম্বার, কোয়ান্টাম নাম্বার, কোয়ান্টাম নাম্বার কতগুলো কোয়ান্টাম নাম্বার আছে আমাদের, কতগুলো কোয়ান্টাম সংখ্যা আছে না চার প্রকারের কোয়ান্টাম সংখ্যা আছে, চার প্রকারের কোয়ান্টাম সংখ্যা। এক হচ্ছে কি না প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। দুই হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার বা মুখ্য কোয়ান্টাম সংখ্যা। দুই হচ্ছে অ্যাজিমোথাল কোয়ান্টাম নাম্বার বা গৌণ কোয়ান্টাম সংখ্যা, অ্যাজিমোথাল কোয়ান্টাম নাম্বার, অ্যাজিমোথাল কোয়ান্টাম নাম্বার। কোয়ান্টাম সংখ্যা। তিন হচ্ছে কি না স্পিন কোয়ান্টাম নাম্বার বা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। আর চার লাস্ট হচ্ছে কি না চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা বা ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, ম্যাগনেটিক কোয়ান্টাম
নাম্বার। এই 4 প্রকারের কোয়ান্টাম সংখ্যা আমরা দেখতে পারি। কোয়ান্টাম সংখ্যা দ্বারা কি হয় না, কোনো পরমাণুর কোন কক্ষে কতগুলো ইলেকট্রন থাকবে বা কোনো পরমাণুর কতগুলো কক্ষ বিভাগ থাকবে, সেই কক্ষকের কতগুলো বা উপকক্ষ থাকবে, ঠিক আছে, ইলেকট্রনগুলো কোন কক্ষে সবার আগে প্রবেশ করবে, কোন কক্ষে লাস্টে প্রবেশ করবে, তো সবকিছুই আমরা ক্লিয়ার করতে পারি কোয়ান্টাম নাম্বার বা কোয়ান্টাম সংখ্যা দিয়ে। প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার একে এন দ্বারা প্রকাশ করা হয়। অ্যাজিমুথাল কোয়ান্টাম এর মান কত কি হতে পারে, এর মান 1 2 3 4 ডট 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 হতে পারে। অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার একে এল দ্বারা প্রকাশ করা হয়। এর মান কত হতে পারে না, এর মান হতে পারে হচ্ছে 0 থেকে n-1 পর্যন্ত, 0 থেকে n-1 পর্যন্ত এর মান হতে পারে। স্পিন কোয়ান্টাম নাম্বার কি না, এর মান কত হতে পারে না প্লাস হাফ অ্যান্ড হচ্ছে অর হচ্ছে কি প্লাস হাফ অ্যান্ড হচ্ছে কি না মাইনাস হাফ হতে পারে। আর ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার কি হতে পারে, একে এম দ্বারা প্রকাশ করা হয়, একে এস দ্বারা প্রকাশ করা হয়, একে এস দ্বারা প্রকাশ করা হয়, আর একে এম দ্বারা প্রকাশ করা হয়। এর মান কত হতে পারে না, এর মান হতে পারে হচ্ছে 0 থেকে -l থেকে 0 থেকে হচ্ছে +l, ঠিক আছে। আচ্ছা, এবারে কি স্যার n এর মান 1 2 3 4 মানে কি, ধরো তোমাকে বলা হলো 2s 2p 3s 3p, এই যে 2p 2s 3s 3p দ্যাট ইজ মুখ্য কোয়ান্টাম সংখ্যা বা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, একেই বলা হয় মুখ্য কোয়ান্টাম সংখ্যা। আচ্ছা, কেসটা কি হয়েছে না, আমি আমার মতো পড়েই যাচ্ছি, ঠিক আছে, ক্লাসটা শেষ করিয়ে দিয়েছি। তো কিছু ভিডিও মানে যতটা পর্যন্ত আমার ফোনে স্টোরেজ ছিল, মানে অনেকগুলো তো ভিডিও আছে, 1-1.5 ঘন্টা অনেকগুলো ক্লাস আছে, তো ভিডিওগুলো আমি ইউটিউবে আপলোড করার পর থেকে ফোন থেকে সেগুলো ডিলিট করিনি। তো ফোনের স্টোরেজটা কি হয়েছে না, স্টোরেজটা ফুল হয়ে গেছে। আর এবার হচ্ছে ভিডিও আমি কন্টিনিউ পড়েই যাচ্ছি। কি হয়েছে না, যতটুকু স্টোরেজ ছিল ততটুকু ভিডিও ক্যাপচার হয়েছে, আর যতটুকু স্টোরেজ ছিল না তো সেগুলো পুরোটাই ক্যাপচার হয়নি। তো আমার যতগুলো আমি লাস্ট অবধি পড়েছি তো সেগুলো সব বৃথা চলে গেল, ঠিক আছে। তো আমি আবার এটা নতুন করে শ্যুট করতে হচ্ছে, ওই যতটুকু লাস্ট ভিডিওতে ক্যাপচার হয়েছে তারপর থেকে আবার নতুন করে শ্যুট করতে হচ্ছে। তো ভীষণ খারাপ লাগছে, আর কি করব, নতুন করে স্টার্ট করতে হচ্ছে। তো লাস্ট তোমাদের মনে ওই যতটুকু ক্যাপচার হয়েছে তো সেখানে ছিল হচ্ছে কোয়ান্টাম সংখ্যা নিয়ে, ঠিক আছে। তো কোয়ান্টাম সংখ্যা নিয়ে তোমাদের টোটালটা সেখানে সেই মানে ভিডিওতে হয়ে গেছে। তো একটা এক্সাম্পল দিচ্ছি যেটা কোয়ান্টাম সংখ্যাটা তোমাদের কাছে পুরোপুরি ক্লিয়ার হয়ে যায়, কোয়ান্টাম সংখ্যার ইকুয়েশনগুলো যাতে তোমাদের পুরোপুরি ক্লিয়ার হয়ে যায়, ঠিক আছে। ফর এক্সাম্পল n অরবিটালের ক্ষেত্রে আমরা বের করব। ফর এক্সাম্পল n অরবিটালের কত নম্বরে আছে না কে, n অরবিটালটা কত নম্বরে আছে কে এল এম এন, কে এল এম এন, অর্থাৎ কি 4 নম্বর। তাহলে 4 নম্বরের ক্ষেত্রে আমরা দেখব 4s 4p 4d 4f, 4s 4p 4d 4f। আর স্যার এই 4গুলোই কি না, এই 4গুলোই হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, এই 4গুলোই হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার যার মান 1 2 3 4 5 6 হতে পারে। এই যে 4s 4p 4d 4f 3s 3p 3d, ঠিক আছে, এই 3 গুলো এই যে কক্ষকের আগের যে সংখ্যাগুলো, তার পিঠে আগে যে সংখ্যাগুলো, সেগুলোই হচ্ছে কি না, সেগুলোই হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, ঠিক আছে। তাহলে স্যার এন জানা গেল। এবারে স্যার এল কি না, এল আমি তোমাদেরকে বলেছিলাম এস এর ক্ষেত্রে কি হবে না 0, পির ক্ষেত্রে কি হবে 1, ডির ক্ষেত্রে কি হবে 2, আর এফ এর ক্ষেত্রে কি হবে 3। এম এর মান কতগুলো হবে, সেটা বার করবে কি করে না 12 + 1 থেকে, তাহলে 2 × এল এর মান 0 + 1 কত হবে 1। এখানে কি না 2 × 1 + 1 কত হবে না 2 × 2 আর 1 3। এখানে কত হবে না 2 × 2 + 1 কত হবে 5। এখানে কত হবে 2 × 3 + 1 কত হবে 7। এবার আমি বলেছিলাম যে এই যে এম এর মানটা এটাই হচ্ছে উপকক্ষের সংখ্যা, এই যে এম এর মানটা এটাই হচ্ছে উপকক্ষের সংখ্যা। মানে কি, মানে তোমরা জানো এস এর ক্ষেত্রে এস এর কটা উপকক্ষ না, এস এর কোনো উপকক্ষ নেই, এস এর হচ্ছে 0 উপকক্ষ, এস এর কোনো উপকক্ষ নেই, এস একটাই কক্ষ, ঠিক আছে। পির কটা না পির 3টে, এখানে এম এর মানও 3টে, পির উপকক্ষ কটা সেটাও 3টে, তাহলে পির উপকক্ষ কটা 3টে। ডির কটা না স্যার ডির 5টা, কি করে না স্যার এম এর মান 5টা, 1 2 3 4 5। এফ এর কটা না স্যার এফ এর জানি 7টা উপকক্ষ, কি করে এম এর মান 7,
একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা। এফ এর কটা? সাতটা পক্ষ। এবারে স্যার এম এর মানগুলো কি হবে? এম এর কতগুলো মান পাওয়া যাবে সেটা জানতে পারলাম। একটা মান পাওয়া যাবে, এর ক্ষেত্রে তিনটে মান পাওয়া যাবে, এর ক্ষেত্রে পাঁচটা মান পাওয়া যাবে। বাট মানগুলো কি কি হবে? আমি তোমাদেরকে বলেছিলাম -L থেকে 0 থেকে +L, অর্থাৎ এর ক্ষেত্রে 1 আছে, অর্থাৎ এর এম এর মান কত হবে? না 0 হবে। এর ক্ষেত্রে কত হবে? না -1, 0, +1। দেখো তিনটে, একটা, দুটো, তিনটে। এর ক্ষেত্রে কত হবে? পাঁচটা হবে, অর্থাৎ কি না -2, -1, 0, +2, +1, +2। দেখো একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা। আর এর ক্ষেত্রে কত হবে? না সাতটা হবে। কি কি সাতটা? না -3, -2, -1, 0, +1, +2, +3, -L, 0 to +L। ঠিক আছে, সাতটা। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা। এবারে কি স্যার এস এর মান? এস এর মান কি? না এস এর মান কি হবে? +হাফ আর -হাফ, +হাফ আর -হাফ, +হাফ আর হচ্ছে কি না -হাফ। এস এর মান তো দুটোই হয়, +হাফ আর -হাফ। তো এটাই হচ্ছে কোয়ান্টাম সংখ্যার একটা টোটাল অ্যানালাইসিস। অর্থাৎ এন, আমরা এন কক্ষকের জন্য দেখলাম 4s 4p 4d 4f। 4টা কি হবে? না 4টা হবে তোমার হচ্ছে মুখ্য কোয়ান্টাম সংখ্যা বা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, আর বাদ বাকি যা আছে তো এটাই তোমাদের সামনে। ঠিক আছে, তো কোয়ান্টাম সংখ্যা কি জন্য ব্যবহার করব আমরা? না কোয়ান্টাম সংখ্যা আমরা এই জন্যই ব্যবহার করব না কোন কক্ষকের কতগুলো উপকক্ষ হবে, কোন কক্ষকে কতগুলো ইলেকট্রন প্রবেশ করবে সেটা আমরা জানবো কোথা থেকে? না কোয়ান্টাম নাম্বার থেকে, কোয়ান্টাম সংখ্যা থেকে। এরপরে আসি কি? এরপরে আসি কি লাস্ট পার্ট হচ্ছে নাম্বার অফ, আচ্ছা লাস্ট পার্ট না, সরি। এরপর আসি কি অরবিটাল। অরবিটাল অরবিটাল এস পি ডি এফ, এস পি ডি এফ, চারটে অরবিটাল আমাদের আছে। এর আকৃতিটা আমরা ছোট্ট করে জেনে নিই। এস এর আকৃতি কি হয়? না এস এর আকৃতি হচ্ছে স্ফেরিক্যাল, স্ফেরিক্যাল। পির আকৃতি কি হয়? না পির আকৃতি হয় ডাম্বল, ডাম্বেল। ডির আকৃতি কি হয়? ডাবল ডাম্বেল, ডাবল ডাম্বেল, ডাবল ডাম্বেল। অর্থাৎ কি না এটার আকৃতি এরকম, পির আকৃতি একটাই ডাম্বেল, আর ডির হচ্ছে কিরকম? না ডির হচ্ছে সুষম গোলাকার। আচ্ছা এস এর ক্ষেত্রে কি? না এস এর ক্ষেত্রে আর কোনো উপকক্ষ নেই। পির ক্ষেত্রে উপকক্ষ আছে। উপকক্ষগুলোর নাম কি কি? না পিএক্স, পিওয়াই, পিজেড। পির ক্ষেত্রে যে তিনটে উপকক্ষ আছে তার নাম হচ্ছে কি? না পিএক্স, পিওয়াই, পিজেড, পিএক্স, পিওয়াই, পিজেড। আর ডির ক্ষেত্রে কি? না ডির ক্ষেত্রে আমরা জানি পাঁচটা উপকক্ষ আছে। কি কি? কি কি? ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড, ডি জেড এক্স, ডি জেড স্কোয়ার, ডি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এগুলো হচ্ছে স্যার, এগুলো কি? না এগুলো হচ্ছে উপকক্ষকের নাম। যে পাঁচটা উপকক্ষ আছে না ডির, এগুলো তার নাম। একটার নাম ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড, ডি জেড এক্স, ডি জেড স্কোয়ার, ডি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এগুলো হচ্ছে উপকক্ষকের নাম। এস পি ডি, এগুলো হচ্ছে কি না এস এর আকৃতি কি স্ফেরিক্যাল, পির আকৃতি ডাম্বেল, ডির আকৃতি ডাবল ডাম্বেল। তো এগুলো হচ্ছে কি এস অরবিটালের বিভিন্ন আকৃতি, আর তার হচ্ছে কি না কক্ষক সংখ্যা। এরপরে আমরা কি দেখবো? না নাম্বার অফ নোড, নাম্বার অফ নোড, নাম্বার অফ নোডাল প্লেন বা নাম্বার অফ নোড বলতে পারো। তো নাম্বার অফ ফার্স্ট দেখবো কি? ফার্স্ট দেখবো কি? নাম্বার অফ অ্যাঙ্গুলার নোড, নাম্বার অফ অ্যাঙ্গুলার নোড। এর ইকুয়েশনটা কি? এল। তারপরে আমরা কি দেখব? নাম্বার অফ রেডিয়াল নোড, রেডিয়াল নোড। এর ইকুয়েশনটা কি? এন মাইনাস এল মাইনাস 1। তারপরে লাস্ট কি দেখবো? নাম্বার অফ অ্যাঙ্গুলার নোড দেখলাম, নাম্বার অফ রেডিয়াল নোড দেখলাম, আর তাহলে নাম্বার অফ টোটাল নোড কত হবে? নাম্বার অফ টোটাল নোড কত হবে? টোটাল নোড কত হবে? না দুটোকে যোগ করে দিলে যা হবে n-1, দুটোকে যোগ করে দিলে যা হবে, এটা নাম্বার অফ অ্যাঙ্গুলার নোড, এটা নাম্বার অফ রেডিয়াল নোড, দুটোকে অ্যাড করে দিলে নাম্বার অফ টোটাল নোড, নাম্বার অফ টোটাল নোডাল প্লেন। তো এটা হয়ে গেল আমাদের অ্যাটমিক স্ট্রাকচারের লাস্ট পার্ট। আর একটা ছোট্ট পার্ট আছে যেটা হচ্ছে কি না, যেটা হচ্ছে বোর্ড ওয়ার্ক করা দরকার নেই, যেটা মুখে তোমাদেরকে বলে দিচ্ছি। 3 প্রকারের নীতি আছে। নীতিটা কি জন্য? না নীতিটা হচ্ছে ইলেকট্রনগুলি অরবিটালে ভর্তির জন্য। ইলেকট্রনগুলি অরবিটালে কোন অরবিটালে ফার্স্ট প্রবেশ করবে, কোন অরবিটালে লাস্ট প্রবেশ করবে, কিভাবে প্রবেশ করবে। ঠিক আছে, তো ফার্স্ট আমরা দেখব পাওলির অপবর্জ্য নীতি। পাওলির অপবর্জ্য নীতিতে কি বলা আছে? না পাওলির অপবর্জ্য নীতিতে তিনি বলেছিলেন যে কখনো কোনো পরমাণুর ক্ষেত্রে চারটি কোয়ান্টাম সংখ্যার মান কখনোই একই হতে পারে না। অর্থাৎ কি? অর্থাৎ কি না এস
এন এল এস যদি একই হয় এম এর মানটা অবশ্যই আলাদা হবে, অথবা যদি এন এল এম যদি একই হয় তাহলে এস এর মানটা অবশ্যই আলাদা হবে। অর্থাৎ কি না, কোনো পরমাণুর ক্ষেত্রে চারটি কোয়ান্টাম সংখ্যার মান কখনো একই হতে পারে না। তিনটে যদি একই হয়, 4 নম্বরটা অবশ্যই আলাদা হবে। দ্যাট ইজ পাউলির অপবর্জ্য নীতি। তারপর আমরা কি দেখবো না, হুন্ডের মাল্টিপ্লিসিটি নীতি। হুন্ডের মাল্টিপ্লিসিটি নীতিতে কি ছিল না, হুন্ডের মাল্টিপ্লিসিটি নীতি বলেছিল, তিনি বলেছিল যে না, সমশক্তি সম্পন্ন কক্ষগুলি ইলেকট্রন প্রক্রিয়া ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ পর্যন্ত কিনা সমশক্তি কক্ষগুলো পূরণ হচ্ছে বা পুরোপুরি ফিল আপ হচ্ছে, এবং তাদের ঘূর্ণনটা কি হবে না, একই দিকে হবে। ফর এক্সাম্পল, পি অরবিটালের জন্য যদি আমি বলি যে পি অরবিটালে 4টে ইলেকট্রন পূর্ণ করতে হবে, পি অরবিটালে 4টে ইলেকট্রন পূর্ণ করতে হবে, কিভাবে পূর্ণ করবে, কিভাবে পূর্ণ করবে না, এরকম করে দেবে 4টে এরকম হয়ে গেল না, হুন্ডের মাল্টিপ্লিসিটি নীতিতে বলা আছে এটা ভুল। আবার কি 4টে ইলেকট্রন, 4টে ইলেকট্রন তাহলে এইভাবেও কি পূরণ করা যায় না স্যার, এটাও ভুল। কেন না, হুন্ড বলেছিলেন, বিজ্ঞানী হুন্ডের মাল্টিপ্লিসিটিতে সূত্রতে কি ছিল না, সমশক্তি সম্পন্ন বা ডিজেনারেটেড অরবিটাল, এগুলোকে বলা হয় সমশক্তি সম্পন্ন কক্ষ। ঠিক আছে, ডিজেনারেটেড অরবিটাল ততক্ষণ পর্যন্ত পূর্ণ হবে যতক্ষণ না অরবিটালগুলো ফিল আপ হচ্ছে বা পূরণ হচ্ছে। সমশক্তি সম্পন্ন কক্ষগুলো আগে পূরণ হবে, এবং তারপর কি না, তাদের ঘূর্ণনটা একই দিকে হবে। অর্থাৎ কি না, একটার ঘূর্ণন যদি আমি উপর দিকে করি, সেকেন্ড থার্ডটার ঘূর্ণন কিন্তু আমরা নিচের দিকে করতে পারি না, এটা হুন্ডের মাল্টিপ্লিসিটি নয়। তো এটাও হচ্ছে কি না ভুল। তাহলে রাইটটা কোনটা হবে, ঠিকটা কোনটা হবে, কোনটা ঠিক হবে হুন্ডের মাল্টিপ্লিসিটি সূত্র মেনে কোনটা ঠিক হবে না, 4টে অরবিটাল, 4টে ইলেকট্রন, ফার্স্টেরটায় একটা, সেকেন্ডটায় একটা, থার্ডটায় একটা, তারপরে কি না 1 নম্বরে আবার একটা। বোঝা গেল, এটাই হচ্ছে ঠিক। তো এটাই বিজ্ঞানী হুন্ডের মাল্টিপ্লিসিটিতে ছিল। আরেকবার তোমাদের আমি সংজ্ঞাটা বলে দিচ্ছি কি না, সমশক্তি সম্পন্ন কক্ষগুলি ততক্ষণ পর্যন্ত পূর্ণ হবে যতক্ষণ না সমশক্তি সম্পন্ন কক্ষগুলি বা ডিজেনারেটেড অরবিটালগুলি সম্পূর্ণভাবে ফিল আপ হচ্ছে, এবং ইলেকট্রনগুলির ঘূর্ণনটা কী হবে না, একই দিকে হবে। লাস্ট আর একটা সূত্র কি আছে, আউফবাউ নীতি। আউফবাউ নীতি লাস্ট আরেকটা কি আছে, আউফবাউ নীতি, বা আমি ঠিক আছে, আমি পড়ার সময় এটাকে আউফাউ নীতি বলে পড়তাম। ঠিক আছে, তো আউফবাউ নীতি কি না, আউফবাউ বিজ্ঞানী কি বলেছিলেন না, ইলেকট্রনগুলি ফার্স্ট নিম্নতর শক্তিস্তর থেকে উচ্চতর শক্তিস্তরে প্রবেশ করবে, উচ্চতর শক্তিস্তরে প্রবেশ করবে। ইলেকট্রনগুলি ফার্স্ট কি করবে না, ফার্স্ট নিম্নতর শক্তিস্তর ফিল আপ হবে, দেন হচ্ছে উচ্চতর শক্তিস্তর ফিল আপ হবে। ফার্স্ট নিম্নতর শক্তিস্তর ফিল আপ হবে, ফার্স্ট নিম্নস্তর, এটাই হচ্ছে আউফবাউ নীতি। আউফবাউ বিজ্ঞানী এটাই বলেছিলেন যে প্রথমে নিম্নতর শক্তিস্তরগুলি ফিল আপ হবে, পূর্ণ হবে, তারপরে উচ্চতর শক্তিস্তরগুলি ফিল আপ হবে। স্যার নিম্নতর শক্তিস্তরগুলি ফিল আপ যে হবে, নিম্নতর শক্তিস্তরগুলি বুঝবো কী করে যে এখানে আগে ইলেকট্রন ফিল হবে না, n+1 n+l রুল আমাদেরকে দেখতে হবে, n+l রুল আমাদেরকে দেখতে হবে, n+l রুল। এনটা কি না, মুখ্য কোয়ান্টাম সংখ্যা বা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, আগেই বলেছি। এলটা কি, অ্যাজিমথাল কোয়ান্টাম নাম্বার বা গৌণ কোয়ান্টাম সংখ্যা। এর মানটা যার কম হবে ইলেকট্রন সেখানেই সবার আগে প্রবেশ করবে, n+l এর মান যার কম হবে, n+l এর মান যার ক্ষেত্রে কম হবে, ঠিক আছে, ইলেকট্রন সবার আগে সেখানেই প্রবেশ করবে। অর্থাৎ কি, নিম্নতর শক্তিস্তর থেকে উচ্চতর শক্তিস্তরে ইলেকট্রন প্রবেশ করবে। নিম্নতর শক্তিস্তর কোনটা বুঝবো কী করে না, n+l যার কম হবে সেটাই নিম্নতর শক্তিস্তর, সেখানে ইলেকট্রন আগে প্রবেশ করবে। তো এটাই তোমাদের আজকের এত পর্যন্ত ছিল। তো অ্যাটমিক স্ট্রাকচার চ্যাপ্টারে টোটাল যা তোমাদেরকে রিভিশন করানোর প্রয়োজন তো আমি তোমাদেরকে করিয়ে দিলাম। অ্যাটমিক স্ট্রাকচার চ্যাপ্টারে যা ইম্পর্টেন্ট ছিল, পরীক্ষায় যা আসতে পারে, এর বাইরে আশা করি আর কিছু আসবে না, এখান থেকেই যা পড়ার আসবে। তো যা আসতে পারে সব কিছু তোমাদের অ্যাটমিক স্ট্রাকচারে আমি তোমাদেরকে করিয়ে দিলাম। ফার্স্ট কী থেকে শুরু করেছিলাম না, ফার্স্ট ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এদের আবিষ্কার থেকে শুরু করেছিলাম। দেন হচ্ছে প্ল্যাঙ্ক কোয়ান্টাম, ফটো ইলেকট্রিক এফেক্ট, বোর মডেল, রিডবার্গ ইকুয়েশান, তারপরে তোমার হচ্ছে
বিভিন্ন প্রকার বোর মডেলে বিভিন্ন প্রকার একাধিক ইকুয়েশান, তো সব কিছু তোমাদের অ্যাটমিক স্ট্রাকচারে যা যা নিটের জন্য আসতে পারে সব কিছু তোমাদেরকে করিয়ে দিলাম, একটা কুইক রিভিশন তোমাদেরকে আমি করিয়ে দিলাম। তো আশা করি তোমাদের এই কুইক রিভিশন সিরিজটা আশা করি তোমাদেরকে ভালো লাগবে, তোমরা অনেক সাপোর্ট দেবে, ঠিক আছে। তো যদি এই ক্লাসটি ভালো লেগে থাকে তোমাদের, প্লিজ একটা করে লাইক আর সাবস্ক্রাইব করে রাখবে চ্যানেলটাকে, এরকম আরও ভিডিও পাওয়ার জন্য। নিটের জন্য খুব উপকারী ভিডিও তোমরা এই চ্যানেলে পেতে চলেছো নিটের জন্য। তো চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখো, আর ভালো লাগলে বন্ধুদের কাছে শেয়ার করে রাখো। তো আজকের ভিডিওটা এতদূর পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট এরকম একটা কোনো কুইক রিভিশন কেমিস্ট্রির ক্লাসে। ভালো থেকো, সুস্থ থেকো, পড়তে থেকো, দেখা হচ্ছে নেক্সট কোনো এরকম ইনফরমেটিভ ইম্পর্টেন্ট ক্লাসে। টিল দেন, বাই।